আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো ডিজাইন অফ টেনশন মেম্বারস। এখন প্রথমে আমরা টেনশন মেম্বারসটা কি সেটা একটু যদি জানতে চাই, চিনে নিতে চাই। দেখেন, আমরা এর আগে যে চ্যাপ্টারটা করলাম, কলামের চ্যাপ্টারটা করলাম, সেটার নাম দিয়েছিলাম বা কলামের চ্যাপ্টারটার নাম ছিল ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার। তো এখানে একটা অনেকের মিসকনসেপশন থেকে যায়, অনেকে আর কি বুঝতে ভুল করে, যে অনেকে মনে করে যে কম্প্রেশন মেম্বার মানে যেহেতু আমরা কলাম ডিজাইন করছি তাহলে হয়তো টেনশন মেম্বার মানে আসলে বিম। আসলে টেনশন মেম্বার মানে বিম না, বিমটাকে আসলে বলে ফ্লেক্সার মেম্বার। সো টেনশন মেম্বারটা কি স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটু স্ক্রিন শেয়ার দিই। সবাই কি এই ফিগারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন, জি এটা হলো, স্যার, দেখা যাইতেছে স্যার। হ্যাঁ, এটা হলো একটা স্টিলের ফ্রেম, স্টিল স্ট্রাকচারের ফ্রেম। এখানে ধরেন, এই যে একটু যদি দেখাই, এই যে এখানে যেটা দেখতেছি, আমার কার্সরটা যদি খেয়াল করেন, এটা হলো একটা কলাম। আর এটার সাথে ধরেন এই যে এখানে একটা বিম লাগানো আছে, আর এই ক্রস এগুলো দেখতেছেন, এগুলো হলো ব্রেসিং, এগুলো ক্রস ব্রেসিং দেওয়া আছে আর কি। তো মেইনলি এটা হলো কলাম, এটা ডিজাইন আমরা শিখছি। এটা হলো একটা বিম, বা এটাও একটা বিম। এই বিম গুলা কলামের সাথে আসলে কিভাবে কানেকশন দেওয়া হয়, এই যে এই মানে গুগল ক্লাসরুমে অ্যাড না হয়ে বাইরে থেকে জয়েনিং করা, এটা খুবই ইরিটেটিং। দেখেন, এই যে এখানে যে কলামগুলো আছে, কলামগুলোর সাথে বিমগুলো আসলে কিভাবে জয়েনিং করা হয়। স্টিল স্ট্রাকচারের মেইনলি কানেকশন দেওয়ার মানে এক সব থেকে প্রচলিত বা ফেমাস দুইটা টাইপ আছে, একটা হলো ওয়েল্ডিং আর একটা হলো বোল্ট। তো এর আরেকটা আগে ইউজ করা হয়তো রিবেটিং, যেটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কারণটা বলছিলাম যে রিবেটিং করার পর যদি ওই সেকশনটা আবার খুলে ফেলতে হয় তাহলে পুরোটাই ভেঙে ফেলতে হয়, ওটা ইউজেবল থাকে না। ওয়েল্ডিং এর ক্ষেত্রেও অসুবিধা আছে, সেম প্রবলেম। ওয়েল্ডিং এর ক্ষেত্রেও যদি আমি মানে ওই সেকশনটাকে খুলতে চাই তাহলে ওটা আবার ভেঙে ফেলতে হয়। যদিও এটা কিছুটা ইউজ করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে মাথার যে দিকটা ওয়েল্ডিং করা হয়েছিল ওটা আবার কেটে নিতে হচ্ছে। তো সব থেকে আর কি ইফেক্টিভ এবং ইউজেবিলিটির দিক থেকে সব থেকে ভালো হলো বোল্টিং করা। তো তাহলে দেখেন, এখানে যে ফিগারটা দেখানো আছে, এখানে ধরেন এই যে কলামটার সাথে এই যে বিমটা আছে, এখানে কানেকশন দেওয়া হয়েছে। ডাইরেক্ট কিন্তু একটা আই সেকশন বা একটা ডাব্লিউ সেকশনের সাথে আরেকটা ডাব্লিউ সেকশনের কোনো কানেকশন দেওয়া হয় নাই, বা এটা বাস্তবে দেওয়া সম্ভবও না। তো সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে এই যে বিমের সাথে এবং কলামের সাথে প্রথমে আগে একটা প্লেট ওয়েল্ডিং এর মাধ্যমে একটা প্লেট লাগানো হয়। এই যে দেখেন, মাঝখানে একটা প্লেট লাগানো হয়েছে, এই প্লেটটাকেই বলা হয় টেনশন মেম্বার। এই প্লেটের সাথে এই যে দেখেন এখানে যে ব্রেসিংটা আছে বা বিমটা আছে, এই প্লেটের সাথে বিমটাকে বোল্টের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এই প্লেটের সাথে এই পাশের যে বিম আছে সেটাকেও কানেকশন মানে বোল্টের মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বিম আর কলামের কানেকশনের পয়েন্টে আলাদা একটা প্লেট নেওয়া আসা হয়েছে। এই প্লেট বা যে সমস্ত মানে প্লেটের সাথে বা স্টিল সেকশনের সাথে মানে দুইটা স্টিল সেকশন, যেমন একটা বিম বা কলাম বা ব্রেসিং, এগুলো যখন কানেকশন দেওয়া হয় তখন আলাদা যে একটা প্লেট নিয়ে আসা হয়, এই প্লেটটা গুলাকেই বলা হয় টেনশন মেম্বার। এখন এগুলাকে টেনশন মেম্বার বলার আসলে কারণটা কি সেটা যদি একটু বুঝাই। দেখেন, এই যে এই বিমটার কথা চিন্তা করেন, এই বিমের এই পাশেও একটা এরকম প্লেটের সাথে বোল্ট দিয়ে কানেকশন আছে, এই পাশেও প্লেটের সাথে বোল্ট দিয়ে একটা কানেকশন আছে। এখন যখন এই বিমের উপরে লোড পড়বে তখন কি হবে, এই কানেকশন যাবে এখান থেকে ছিঁড়ে যেতে, এই কানেকশন যাবে এখান থেকে ছিঁড়ে যেতে। তার মানে কি, এই এই বিমটা যখন নিচের দিকে বেন্ডিং হইতে থাকবে তখন এই যে বোল্ট গুলা আছে এই বোল্ট গুলা এই প্লেটটাকে টেনে ধরবে, এই পাশের বোল্ট গুলো এই প্লেটটাকে টেনে ধরবে। অর্থাৎ এই যে প্লেট আছে এই প্লেটটার উপরে সবসময় একটা টান বল কাজ করবে। টান বলকেই আমরা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় সেটাকে আমরা বলি টেনশন ফোর্স। এই জন্য এগুলাকে বলা হয় টেনশন মেম্বার। তো এখানে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে মেনলি আমরা এই এই যে প্লেট যেটা দেখালাম, এই প্লেটেরই আমরা ডিজাইন শিখবো। এই প্লেটেরই ডিজাইন শিখবো, এই চ্যাপ্টারটাকে আমরা বলতেছি ডিজাইন অফ টেনশন মেম্বারস। এখন মেইনলি এই টেনশন মেম্বারের ডিজাইন বলতে মানে সরাসরি হুবহু মানে সরাসরি ডিজাইন করা যায় না, এটা মেইনলি অ্যানালাইসিসের মাধ্যমে একটা ট্রায়াল প্রসেসে যাইতে হয়। ধরেন আমি যদি একটা কলামের সাথে আমি কত থিকনেসের একটা প্লেট আর কি অ্যাটাচ করব, কত থিকনেসের একটা প্লেট ওয়েল্ডিং করে সেটার সাথে বোল্টিং এর মাধ্যমে কানেকশন দিব, এটা সরাসরি থিকনেস বের করার থেকে প্রথমে একটা ট্রায়াল থিকনেস ধরে নিতে হয়। ট্রায়াল থিকনেস ধরার পরে আমরা সেটাকে চেক করে দেখি যে আসলে সে ওই প্লেটটা এই পরিমাণ লোড নিতে পারবে কিনা। এখন কথা আসতে পারে যে এটা ডিজাইন কেন করা হয় না বা একবারে ডাইরেক্ট লোড থেকে কেন এটা থিকনেস বের করি না। এটার কারণ হলো আমরা যে প্লেটগুলো দেখাইলাম
ফিগারে যে প্লেটগুলো দেখাইলাম বা এই যে এই সমস্ত প্লেট যেগুলা, এই প্লেটগুলা কিছু নির্দিষ্ট থিকনেসের, মানে আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে তারা নির্দিষ্ট থিকনেসেরই বানায় দেয়। যেমন ধরেন যদি বলি যে 0.5 না 0.25 0.5 0.75 1 এরকম ইঞ্চি থিকনেসে তারা অলরেডি রেডিমেড বানায় দেয়। আমরা কি করি, ধরেন আমার সাইটের জন্য 0.5 ইঞ্চিটা আমি সিলেক্ট করলাম, 0.5 ইঞ্চি টেনশন মেম্বার বা টেনশন প্লেট একটা ইউজ করবো। তো প্লেট টেনশন প্লেট 0.5 ইঞ্চি ধরার পরে আমার যে পরিমাণ লোড আসছে বিল্ডিং এ বা একটা কলামের উপরে বা একটা কানেকশনে বা জয়েন্টে, আমরা তখন ওই লোড দিয়ে এখানে অ্যানালাইসিস করি যে আসলে আমাদের যে আমরা যে প্লেটটা থিকনেসের প্লেটটা নিলাম, যে ঠিক করলাম, সেটা আসলে ওই পরিমাণ লোড নিতে পারবে কিনা। যদি নিতে পারে তাহলে তো ইটস ওকে, যদি না নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার থেকে একটু বড় থিকনেসের প্লেটটা কনসিডার করতে হয়। তো আমরা যদি এটার এই ডিজাইন বা অ্যানালাইসিস প্রসেসে আসি, মেনলি একটা টেনশন প্লেটের ৩ ধরনের স্ট্রেংথ থাকে। টেনশন প্লেটের ৩টা টাইপের স্ট্রেংথ থাকে। একটা হলো এই ইল্ডিং স্ট্রেংথ। ইল্ডিং স্ট্রেংথ মানে হলো বেঁকে যাওয়া, সহজ কথায় হলো বেঁকে যাওয়া। তার মানে হলো একটা টেনশন প্লেটের উপরে কি পরিমাণ লোড পড়লে সেটা বেঁকে যাবে, সেই লোডটাকে বলা হয় ইল্ডিং স্ট্রেংথ। এরপর একটা আসে রাপচার বা ফ্র্যাকচার স্ট্রেংথ। ফ্র্যাকচার বা রাপচার মানে হলো কি পরিমাণ লোড পড়লে আমাদের ওই টেনশন প্লেটটা ছিঁড়ে যাবে। এই যে দেখেন এখানে একটা ফিগার দেখানো আছে, এখানে একটা বোল্ট ছিল, এত বেশি এই পাশে লোড পড়ছে যেটা ছিঁড়ে চলে গেছে, প্লেটটা ছিঁড়ে চলে গেছে। এই স্ট্রেংথটাকে বলা হয় ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথ। এবং ফাইনালি আরেকটা টাইপের স্ট্রেংথ আছে, সেটা হলো ব্লক শেয়ার স্ট্রেংথ, যেটা একটু কমপ্লিকেটেড, এটা একটু শেষের দিকে আছে। ব্লক শেয়ার স্ট্রেংথ, ব্লক শেয়ার স্ট্রেংথটা হলো এই যে এরকম দেখেন, একটা বিমের সাথে আমি এরকম একটা টেনশন প্লেট লাগাইছিলাম, টেনশন প্লেটের মাধ্যমে আমি এখানে ধরেন 7টা বা 8টা বোল্ট সংযুক্ত করছিলাম। এরপরে এখন এই দিক থেকে এত পরিমাণে টেনশন ফোর্স কাজ করতেছে যে পুরা এখানে একটা দুইটা না, পুরাটা যে আমি 7টা বা 8টা যে বোল্ট ইউজ করছিলাম পুরাটা একটা ব্লক আকারে ছিঁড়ে চলে আসতেছে। এই টাইপের যদি ফেইলিয়ার হয় তাহলে সেটাকে বলা হয় ব্লক শেয়ার ফেইলিয়ার। এটা একটু সফিস্টিকেটেড, বাকি দুইটার থেকে এটা একটু মানে রেয়ার কেস বা এটা একটু অ্যাডভান্স কেস। মেনলি জেনারেলি আমাদের প্রথম পার্টটা, আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টটাতে আমরা এই টেনসাইল স্ট্রেংথ, টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ এবং টেনসাইল রাপচার বা ফ্র্যাকচার স্ট্রেংথ এই দুইটা নিয়ে আলোচনা করব। থার্ড পার্টটার দিকে আমরা ব্লক স্ট্রেংথ নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমাদের এই ইল্ডিং স্ট্রেংথ এবং ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথ এটা নিয়ে মেনলি আলোচনা, এবং এটা সহজ, তুলনামূলক অনেক সহজ। সো প্রথমেই যদি দেখি, প্রথমে দেখেন এখানে লেখা আছে ইল্ডিং অফ ক্রস সেকশন। তার মানে হলো যে কোনো একটা টেনশন প্লেটের ইল্ডিং স্ট্রেংথ বা কত লোড পড়লে সেটা বেঁকে যাবে, সেটা বের করার ফর্মুলা হলো এইটুকু। খুব সহজ ছোট্ট একটা ফর্মুলা, যে টিএন ইকুয়াল টু এফ ওয়াই এসি। টিএন মানে বলতেছে নমিনাল টেনসাইল স্ট্রেংথ, যেটার কারণে সেটা বেঁকে যাবে। আর এফ ওয়াইটা কি, এফ ওয়াই হলো স্টিলের ইল্ড স্ট্রেংথ, ওই যেটা আমরা কলামে পড়ে আসছি 36 বা 50। এটা এখানে স্টিলের নাম নাম দেওয়া থাকবে, এ 36 এ 992 অথবা ডাইরেক্ট প্রশ্নে এফ ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। আর এজি, এজি যেটা হলো সেটা হলো ক্রস সেকশনাল এরিয়া। আমরা কলাম চ্যাপ্টারের ক্ষেত্রে এজি এর বিভিন্ন স্টেজ সেকশনের জন্য ডাইরেক্ট আমাদের এআইসি যে টেবিল, ডাইরেক্ট এআইসি টেবিল থেকে আমরা এজি এর ভ্যালু বের করতাম। এই সমস্ত ক্ষেত্রে যেহেতু প্লেট, ডাইরেক্ট প্লেট থাকে, তো প্লেটগুলো তো এআইসি ডাব্লিউ সেকশনের মধ্যে পড়ে না। প্লেটের ক্ষেত্রে ডাইমেনশন দেওয়া থাকবে, কারণ যদি এরকম কোনো প্লেট থাকে তাহলে এটা ডাইমেনশন দেওয়া থাকবে, ডাইমেনশন থেকে আমরা এরিয়া বের করে নিতে পারবো। সেটা গেল টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ, খুবই সিম্পল একটা ফর্মুলা, ডাইরেক্ট এফ ওয়াই প্রশ্নে দেওয়া থাকবে। আর আমার শুধুমাত্র ছবির মানে প্রশ্নের ফিগারটা দেখে বা প্রশ্নটা পড়ে সেখান থেকে আমার শুধুমাত্র এরিয়াটা বের করতে পারলে আমি ইল্ডিং স্ট্রেংথ বের করে ফেলতে পারবো। সেকেন্ড যেটা বলতেছে সেটা হলো ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথ। এটা একটু বুঝতে হবে, আগেরটা তো খুবই সিম্পল এক লাইনের কাজ। ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথটা কি জিনিস সেটা বললাম, যে কি পরিমাণ লোড পড়লে আমাদের টেনসাইল যে প্লেটটা আছে, টেনসাইল প্লেটটা ছিঁড়ে চলে যাবে। দেখা যাচ্ছে বোল্ট এখানে আছে, এত বেশি পরিমাণ লোড পড়ছে যে এটা পুরো ছিঁড়ে চলে যাচ্ছে, সেই লোডটাকে আমরা বলতেছি ফ্র্যাকচার স্ট্রেংথ বা রাপচার স্ট্রেংথ, একই কথা। রাপচার স্ট্রেংথের ফর্মুলাটাও ছোট, রাপচার স্ট্রেংথের ফর্মুলাটা হলো এফ ইউ ইন্টু এ ই। এফ ইউ মানে হলো আলটিমেট স্ট্রেংথ অফ স্টিল। আলটিমেট স্ট্রেংথ মানে আমরা লিখে দিছিলাম আপনাদের A36 স্টিল যদি বলি, A36 স্টিলের ক্ষেত্রে এফ ওয়াই বা ইল্ড স্ট্রেংথ আমরা বলি 36 কেএসআই, আর ওটার আলটিমেট স্ট্রেংথটাকে আমরা বলছিলাম, লিখে দিছিলাম 58 কেএসআই। আর A992 স্টিলের ক্ষেত্রে সেটা এফ ওয়াই বলছিলাম 50 কেএসআই, মানে ইল্ড স্ট্রেংথ 50 কেএসআই। আর আলটিমেট স্ট্রেংথ হলো একদম আমার স্টিলটা একদম আলটিমেটলি সর্বোচ্চ যে পরিমাণ স্ট্রেস নিতে পারে সেটাকে বলা হয় আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথের ভ্যালুটা হলো A992 স্টিলের ক্ষেত্রে 65 কেএসআই। এগুলো আমরা আরো প্রবলেম সলভ করার সময় আরো এই জিনিসগুলো দেখবো।
আর এরপরে যেটা বলতেছে সেটা হলো এই, অর্থাৎ এফইউ এর ভ্যালু যেটা, এফইউ এর ভ্যালু ডাইরেক্ট আমি জাস্ট প্রশ্নে কি স্টিল দেওয়া আছে সেটা সেখান থেকে আমি বুঝে যাব সেটার এফইউ কত হবে। এফইউ ক্যালকুলেশনের কোনো বিষয় নাই। এই যেটা, এইটাকে বলা হয় ইফেক্টিভ এরিয়া। এখন আমার এই রাপচার স্ট্রেন্থ বা ফ্র্যাকচার স্ট্রেন্থ বের করতে হলে এইটুকু আমার ক্যালকুলেশন করে বের করতে হবে যে সেখানে ইফেক্টিভ এরিয়াটা কত। ইফেক্টিভ এরিয়া বের করার আবার ছোট্ট আরেকটা ফর্মুলা আছে। ইফেক্টিভ এরিয়া এখানে লেখায় দেখতেছেন ইফেক্টিভ এরিয়ার ফর্মুলাটা হলো ইউ ইন্টু এ এন। ইউটাকে বলা হয় শেয়ার ল্যাগ ফ্যাক্টর, বা যেখানে বলতেছে রিডাকশন কোএফিসিয়েন্ট বা শেয়ার ল্যাগ ফ্যাক্টর, একই কথা। আর এ এন টাকে বলা হয় নেট এরিয়া। এখন এই শেয়ার ল্যাগ ফ্যাক্টর কি আর নেট এরিয়া কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। নেট এরিয়াটা হলো আমরা যখন একটা টেনশন প্লেট নিব বা একটা টেনশন মেম্বার নিব, টেনশন মেম্বার ধরেন আমি টেনশন মেম্বার এরকম একটা প্লেট নিছি, এখানে যে ফিগার দেওয়া আছে এখানে এরকম একটা প্লেট আমি নিছি। এই প্লেটটার ডাইমেনশন দেখেন এখানে লেখা আছে, যে কোনো টেনশন প্লেট নিলে সেটা অবশ্যই ডাইমেনশন লেখা থাকে। এর ডাইমেনশন লেখা আছে 1/4 × 4। এখন এই 1/4 × 4 দ্বারা আসলে কি বোঝায় এটা একটু ভালো করে বুঝে নেন, কারণ আমাদের এই চ্যাপ্টারে মেইনলি সব ক্ষেত্রেই এই টেনশন প্লেট বা বিভিন্ন স্টিল প্লেট নিয়ে কাজ করতে হবে। প্লেটের ক্ষেত্রে এই ছোট ডাইমেনশন যেটা দেখতেছেন মানে 1/4 দ্বারা যেটা বোঝাইতেছে এটা হল এই প্লেটটার থিকনেস, এই প্লেটটা কতটুকু মোটা সেটা। আর পাশে যে 4 লেখা দেখতেছেন এই ডাইমেনশন আসলে কোনটা, কারণ এখানে আমি ফিগারে তো দেখতে পাচ্ছি এই বরাবর একটা ডাইমেনশন আছে, এই বরাবর একটা ডাইমেনশন আছে। খুব ভালো করে বুঝে নেন, এই যে এখানে প্লেটের ক্ষেত্রে যে ডাইমেনশন দেওয়া থাকে প্রথম যেটা সেটা হলো তার থিকনেস, আর পরে যেটা সেটা হলো তার উইডথ, প্রশস্ততা। অর্থাৎ এখানে 4 মানে হলো এই যে এইটুকু, আর এখানে এই ডাইমেনশন গুলো সবসময় ইঞ্চিতে দেওয়া থাকে। এখানে ইঞ্চি দেওয়া থাক বা না থাক এই ডাইমেনশন গুলো সবগুলাই ইঞ্চিতে থাকবে। তাহলে এই যে প্লেট 1/4 × 4 লেখা কথাটার মানে হলো এইখানে যে প্লেটটা দেখানো হচ্ছে এই প্লেটটার থিকনেস 1/4 ইঞ্চি, আর এটার প্রশস্ততা উইডথ হলো মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত তার প্রশস্ততাটা হলো 4 ইঞ্চি। এখন এখান থেকে যদি আমরা নেট এরিয়া বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ভালো করে খেয়াল করেন, এখানে জাস্ট একটা ছোট ভ্যালু বের করে দেখাই দিছে। এটা যদি গ্রস এরিয়া বের করতে চাই, গ্রস এরিয়া কথাটার মানে কি? গ্রস এরিয়া কথাটার মানে হলো এখানে এই প্লেটটার টোটাল মোট এরিয়া কত। তো মোট এরিয়া যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন এরিয়ার ফর্মুলা আমরা কি কি জানি। এরিয়ার ফর্মুলা হলো যদি দুইটা ডাইমেনশনকে আমরা গুণ করি, যেমন দৈর্ঘ্য প্রস্থকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা এরিয়া পাইতে পারি। সেম ভাবে আমরা যদি প্রস্থ এবং প্রশস্ততা এই দুইটাকেও গুণ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা এরিয়া পাবো। এখানে সেটাই করা হয়েছে, দেখেন এখানে প্রশস্ততা হলো 4 ইঞ্চি আর সেটা থিকনেসটা হলো 0.25 ইঞ্চি, 1/4 মানে 0.25 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা গ্রস এরিয়া যেটা গ্রস এরিয়াটা পাইতেছি 1 স্কয়ার ইঞ্চি। এখন ধরেন এই এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা যদি আমার কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হইতো, যদি কোনো একটা ম্যাথের মধ্যে এরকম ফিগার দেওয়া থাকতো, তাহলে আমি তো জানি যে প্রথম প্রথম পার্টটাতে আমি বলতেছি শুধুমাত্র টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ বের করা আর রাপচার স্ট্রেন্থ বের করা নিয়ে। সো ইল্ডিং স্ট্রেন্থ বের করার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দেখে আসলাম যে FYAG। তো ধরেন আমার প্রশ্নে যদি A36 স্টিল দেওয়া থাকতো তাহলে ইল্ডিং স্ট্রেন্থ বের করার জন্য আমি কি করতাম, জাস্ট TN ইকুয়াল টু এই যে FY এর জায়গায় 36 আর AG এর জায়গায় এই যে এরকম 1 ইঞ্চি লিখে দিতাম, আমার ওই টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ বের করা শেষ। এখন রাপচার স্ট্রেন্থ তো কি বলতেছে, রাপচার স্ট্রেন্থ বলতেছে আমার নেট স্যার এরিয়া আমার বের একটু করতে। যদি বলতেন, বলেন। স্যার আমার একটু যদি বলতেন 36 বললেন না স্যার? আপনার কথা আসতেছে না, মানে বোঝা যাচ্ছে না। স্যার আবার একটু বলেন, একটু আগে যেটা বললেন। বললাম যদি ধরেন এই ফিগারটা কোনো একটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকতো, কোনো একটা প্রবলেমে দেওয়া থাকতো, প্রবলেমে দেওয়া থাকলে ধরেন বললো যে এইরকম একটা ফিগার দিয়ে বললো এই প্লেটটার টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ বের করতে এবং রাপচার স্ট্রেন্থ বের করতে। তো ইল্ডিং স্ট্রেন্থ বের করার ফর্মুলাটা হলো FYAG। FY যেহেতু ইল্ড স্ট্রেন্থ, আর যদি এরকম একটা ফিগারে দিয়ে বললো যে এখানে A36 স্টিল ইউজ করা হচ্ছে, ধরেন বললো কত স্টিল দেওয়া থাকবে এটা তো প্রশ্ন দেখলে বুঝবো, আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি। A36 স্টিল বলতো, তাহলে এখানে আমরা কি করতাম, জাস্ট FY এর জায়গায় 36 বসাই দিতাম, আর গ্রস এরিয়া মানে টোটাল বা মোট এরিয়ার জায়গায় এখানে যেটা বের করলাম যে প্রস্থ ইন্টু প্রশস্ততা ইন্টু তার থিকনেস, এই দুটো গুণ করে যেটা পেলাম সেটা জাস্ট FYAC বসাই দিলে তার আমরা টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ পেয়ে যেতাম। কিন্তু যখন আমরা ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেন্থ বের করব তখন আমাদের আরেকটু বেশি কিছু বের করতে হবে। এখানে যেটা দেখতেছেন সেখানে আলটিমেট স্ট্রেন্থ আমি জাস্ট স্টিলের নাম থেকেই বুঝতে পারবো
আর ইফেক্টিভ এরিয়া যেটা, ইফেক্টিভ এরিয়া বের করার জন্য আমার এক্সট্রা দুইটা জিনিস বের করা লাগবে। একটা হলো শেয়ার লেগ ফ্যাক্টর ইউ, আর একটা হলো নেট এরিয়া। এখন নেট এরিয়া কথাটার মানে কি? নেট এরিয়া কথাটার মানে হলো গ্রস বা মোট এরিয়া থেকে যেগুলা আনইভেন বা যেগুলা বোল্টের জন্য আমরা ছিদ্র করছিলাম বা যেখানে বোল্ট লাগানো আছে সেই এরিয়াটুকু বাদ দিতে হবে। নেট এরিয়া ক্যালকুলেশনের জন্য এখানে একটু ইম্পর্টেন্ট কথা লেখা আছে, আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলা আছে মেম্বার ক্রস সেকশনাল এরিয়া, দ্য কানেকশন ইজ রিডিউসড অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য মেম্বার মে অলসো রিডিউসড ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড লোকেশন অফ দ্য হোলস। কথাটার মানে হলো আমরা যখন একটা টেনশন প্লেট নিতেছি, নেওয়ার পরে যখন সেখানে আমরা এরকম ছিদ্র করতেছি বোল্টের জন্য, তখন এই মেম্বারটা টেনশন প্লেটটার স্ট্রেংথ কমে যাচ্ছে। যেহেতু কমে যাচ্ছে সেহেতু আমাদের এই যখন আমরা এই প্লেটটার রাপচার স্ট্রেংথ বের করব, তখন আমার এই প্লেটটার এরিয়া বের করার সময় এখানে আমরা যতটুকু জায়গা এই যে ছিদ্র করছিলাম, এই ততটুকু জায়গার এরিয়াটা, যতটুকু ছিদ্র করার এরিয়াটা আমার এখান থেকে বাদ দিতে হবে, তাহলে আমি নেট এরিয়া পাবো। সহজ কথায় আমরা বাংলা কথা জিনিসটা এটাই বুঝি যে নেট এরিয়া বলতে বোঝায় বা নেট কোনো কিছু বলতে বোঝায় মোট থেকে যতটুকু বাদ চলে গেছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে, ফাইনালি যেটা থাকবে সেটাকে আমরা মেইনলি নেট বলতে বোঝাই। তো এখানেও সেম, জাস্ট যে প্লেটটা আছে প্লেটটার টোটাল এরিয়াটা আমি পাইছিলাম 1 স্কোয়ার ইঞ্চি। এখন এই 1 ইঞ্চি স্কোয়ার ইঞ্চি থেকে এই যে এখানে যে ছিদ্র করা হয়েছে এই ছিদ্রের এরিয়াটা বাদ দিলে আমি যতটুকু পাবো সেটা হবে আমার নেট এরিয়া। এখন এই নেট এরিয়াটা কিভাবে বের করব সেটা বের করাটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা কথা লেখা আছে, বলতেছে অ্যাকচুয়ালি হোল ডায়ামিটার ইজ জেনারেলি 1/16 ইঞ্চি মোর দ্যান দ্য ডায়ামিটার অফ বোল্ট। এখন এটা বোঝাই নেই। ধরেন এখানে আমি একটা প্লেট নিছি, প্লেট নেওয়ার পর আমি কতটুকু ছিদ্র করব এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমি কত মোটা বোল্ট বা কি সাইজের বোল্ট এর মধ্যে দিতে চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে এখানে আমি কতটুকু ছিদ্র করব। যেমন এখানে ধরেন একটা বলা আছে স্ট্যান্ডার্ড হোল ফর এ 3/4 ইঞ্চি ডায়ামিটার, তার মানে যদি আমি এমন একটা বোল্ট ইউজ করি যেটার ডায়ামিটার হলো 3/4 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ছিদ্র করতে হবে কতটুকু। এখন যদি 3/4 ইঞ্চি ডায়ামিটারের একটা বোল্টের জন্য আমি ডাইরেক্ট 3/4 ইঞ্চি ছিদ্র করি, তাহলে কি ওই ছিদ্রের মধ্যে বোল্টটা কখনো ঢুকবে? না স্যার, ঢুকবে না। সামান্য একটু হলেও বড় করতে বেশি হবে। নিতে হবে। হ্যাঁ, এখানে কতটুকু বড় করব সেটার জন্য এখানে দেখেন একটা এআইএসসি একটা নির্দিষ্ট ভ্যালু বলে দিছে। বলতেছে সাধারণত যে পরিমাণ ডায়ামিটার দেওয়া থাকে তার থেকে 1/16 ইঞ্চি জায়গা বেশি নিতে হয়। এখন এর আবার আরেকটা মতবাদ আছে, এখানে দুইটা জিনিসই কারেক্ট। কেউ যদি জাস্ট ওই টোটাল এই ছিদ্রটার ডায়ামিটার বের করার সময় এই যে বোল্টের ডায়ামিটার দেওয়া থাকবে সেটার সাথে 1/16 যোগ করে তারটাও রাইট। কেউ যদি 3/4 এর সাথে 1/8 যোগ করে তারটাও রাইট। কেন দুইটাই রাইট সেটা বলি। এআইএসসি মেনলি বলে দিছে যদি আমার 3/4 ইঞ্চি ডায়ামিটারের একটা বোল্ট হয়, তাহলে তার থেকে যদি আমি জাস্ট 1/16 ইঞ্চি বেশি করে একটা ছিদ্র করি, তাহলে আমার সেখানে বোল্টটা সুন্দরভাবে এঁটে থাকবে, কোনো অসুবিধা হবে না। আবার আরেকটা মতবাদ হলো আমি যখন এই টেনশন প্লেটটাতে এই এই যে হোল ডায়ামিটার আছে বা যে বোল্ট আছে 3/4 ইঞ্চি বোল্টের সাথে যখন 1/16 ইঞ্চি যোগ করে যখন আমি একটা ছিদ্র করতেছি, তখন যেখানে একটা প্লেটের মধ্যে ছিদ্র করা হইতেছে একদম তার একদম ইমিডিয়েট পাশের যে জায়গাটা সেই জায়গাটাও ক্ষতিগ্রস্ত হইতেছে এবং সেটার স্ট্রেংথও আগের মতো থাকবে না, আগের তুলনায় কমে যাবে। এই জন্য সেই মতবাদ থেকে বলতেছে আমরা চাইলে এই বোল্ট ডায়ামিটার যেটা থাকবে সেখান থেকে ডাইরেক্ট 1/16 যোগ না করে আমরা ডাইরেক্ট 1/8 যোগ করব, তাহলে আমরা মোর অ্যাকুরেট ভ্যালু পাবো। So, এটা বেশি অ্যাকসেপ্টেবল। আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে, তবে আমি জেনারেলি 1/8 যেটা এটা দিয়ে ম্যাথ করাই। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের এই প্রথমে এই প্লেটটার থিকনেস ছিল কত, প্লেটটার এরিয়া গ্রস এরিয়া ছিল 1 স্কোয়ার ইঞ্চি। এখন এখান থেকে যদি নেট এরিয়া বের করতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে এই যে কতটুকু জায়গা আমরা ছিদ্র করছি এই ছিদ্র জায়গাটুকুর এরিয়া বাদ দিতে হবে। তো আমরা এই প্লেটটার জন্য এরিয়া কিভাবে বের করছি, প্লেটের থিকনেসের সাথে এই প্লেটের প্রশস্ততা এটা গুণ দিছি। সেম এই যে আমাদের এখানে যে ছিদ্রটা আছে সেটার জন্য সেম কাজ করব। এর ক্ষেত্রে এই ছিদ্রটার জন্য প্রশস্ততা বা থিকনেস কতটুকু হবে, যেহেতু প্লেটের থিকনেস 1/4 ইঞ্চি, তাহলে আমি ছিদ্রটাও তো সেই 1/4 ইঞ্চি থিকনেসেরই করব। এখন এই আমি যদি এটার এই ফিগারটা একটু বড় করে দেখাই,
এখানে এই যে আমি যে এখানে ছিদ্রটা করলাম, এই ছিদ্রটার আসলে এবার প্রশস্ততা কত, অর্থাৎ ডায়ামিটার কত, এখান থেকে এইটুকু ছিদ্রটা কতটুকু ডায়ামিটারের সেটা এখানে বের করা হয়েছে। দেখেন উইডথ টু বি ডিডাক্টেড ফর হোল, তার মানে একটা ছিদ্র করার জন্য কতটুকু জায়গা লাগবে। 3/4 ইঞ্চি যেটা দেখতেছেন এটা আমার প্রশ্নে বলা আছে বা বলা থাকবে যে কত ইঞ্চির বোল্ট ইউজ করা হয়েছে। এখানে যেহেতু 3/4 ইঞ্চি বোল্ট এর কথা বলা হয়েছে তাই এখানে 3/4 বলা হয়েছে। তার সাথে 1/8 আমরা কি বলতেছি, যেহেতু যদি সমান 3/4 ইঞ্চি বোল্টের জন্য 3/4 ইঞ্চিরই একটা ছিদ্র করি তাহলে কখনোই তার মধ্যে বোল্ট ঢুকবে না। তাই এই 1/8 ইঞ্চি এতটুকু আমরা বেশি করে ছিদ্র করতেছি যাতে আমার বোল্টটা সুন্দর মতো ভিতরে ঢুকতে পারে। তাহলে একটা বোল্টের জন্য বা একটা বোল্টের জন্য যে ছিদ্রটা তো করতেছি সেই ছিদ্রটার টোটাল প্রশস্ততা কতটুকু হচ্ছে 7/8 ইঞ্চি। অর্থাৎ এখানে ধরেন একটা প্লেটের মধ্যে যদি আমি এরকম একটা ছিদ্র করি, এই ছিদ্রটার এই লেন্থ বা এই প্রশস্ত যেটা বা যেটা যেহেতু গোল সেটা ক্ষেত্রে আমরা এটাকে ডায়ামিটার বলতে পারি। এই ডায়ামিটারটা বা এই প্রশস্ততা হচ্ছে হলো 7/8 ইঞ্চি। এখন এই প্রশস্ততার সাথে যদি আমরা প্লেটের থিকনেসটা গুণ করি তাহলেই কিন্তু আমরা এই ছিদ্র করার জন্য কতটুকু এরিয়া লাগছে সেটাও বের করতে পারবো। এখানে সেটাই করা হয়েছে। দেখেন এখানে নেট এরিয়া ইকুয়াল টু বলা হচ্ছে গ্রস এরিয়া মাইনাস উইডথ ফর হোল ইনটু থিকনেস অফ প্লেট। উইডথ ফর হোল হলো এই যে 7/8 ইঞ্চি, 7/8 ইঞ্চিকে দশমিক রূপান্তর করলে আসে 0.875। আর থিকনেস অফ দ্য প্লেট এখানে আমার বলাই আছে প্লেটের থিকনেস 1/4 ইঞ্চি, এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে আসে 0.25। এখন এই পুরো গ্রস এরিয়া থেকে এইটুকু গুণ করে বাদ দিলে যেটা পাবো এটাই হবে আমার নেট এরিয়া। অর্থাৎ এই যে প্রথমে যে আমার গ্রস এরিয়া পেয়েছিলাম 1 স্কোয়ার ইঞ্চি, সেখান থেকে এর মধ্যে যতগুলা বোল্ট আসে সবগুলা বোল্টের এরিয়া বাদ দিছি, বাদ দেওয়ার পরে নেট আমার শুধু প্লেটের নেট এরিয়াটা আমরা পাইছি 0.78 স্কোয়ার ইঞ্চি। বুঝতে পারছেন এটা? জি স্যার। স্যার স্যার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ভোল্ট যদি 4টা হয় তাহলে তো 4 দিয়ে আবার গুণ দিতে হবে। হ্যাঁ, বোল্ট যদি বেশি হয় তাহলে এই যে এগুলা পরবর্তীতে আছে। যদি একই লাইনে হয় তাহলে ওই যে আপনি যেটা বললেন যে শুধু ধরেন যদি একই লাইনে 4টা বোল্ট হয় তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করলেই হয়। আর যদি এই যে এরকম ছড়ানো ছিটানো হয় স্ট্যাগার্ড বলে এগুলোকে, তাহলে সেক্ষেত্রে নতুন আরেকটা টার্ম যোগ হয়। এটা বলবো যখন এটা পড়বো তখন আসবে। মানে আচ্ছা। যদি একই লাইনে থাকে তাহলে যে কয়টা আছে তত দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে যদি ফ্র্যাকচার স্ট্রেংথ বা রাপচার স্ট্রেংথের কথায় আসি, আবার একজন ঝামেলা। যারা এখনো গুগল ক্লাসরুমে অ্যাড হন নাই তারা খুব দ্রুত অ্যাড হয়ে নেন, এগুলো তো পড়াশোনার ফ্লো নষ্ট করে দেয়। দেখেন তাহলে আমাদের যদি রাপচার স্ট্রেংথ বের করতে হয় তাহলে রাপচার স্ট্রেংথ বের করতে হলে এফইউ লাগবে, যেটা আমরা স্টিল থেকেই পাবো। আর এই যেটা ইফেক্টিভ এরিয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো নেট এরিয়া। নেট এরিয়া কিভাবে বের করে আমরা দেখলাম, মানে এটা নেট এরিয়া বের করতে হলে আপনার ফিগার দেওয়া থাকবে, ফিগার থেকে আপনি জাস্ট হিসাব করবেন যে মানে কয়টা বোল্ট আছে এবং প্রত্যেকটা বোল্টের জন্য কতটুকু করে জায়গা বা এরিয়া বাদ দিতে হচ্ছে। আর ইউ যেটা শেয়ার ল্যাগ ফ্যাক্টর বের করার অনেকগুলা সূত্র আছে। শেয়ার ল্যাগ ফ্যাক্টর যেমন এই যে এটা একটা সূত্র, ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল, কোনটা কি জিনিস সেটা আমি বলবো। এছাড়াও শেয়ার ল্যাগ ফ্যাক্টর বের করার এরকম অনেকগুলো সূত্র আছে বিভিন্ন স্টিলের সেকশনের জন্য। যেমন আমরা সব থেকে বেশি ইউজ করি আই সেকশনের জন্য এরকম সূত্র হয়। যদি সে কোথাও এরকম হলো সেকশন বা এরকম রাউন্ড এরকম সেকশন ইউজ করা হয় বা রেক্টাঙ্গুলার এরকম হলো স্টিল ইউজ করা হয়, সেক্ষেত্রে ইউ বের করার অনেকগুলো সূত্র আছে হাবিজাবি। এটা মেনলি এআইএসসি ম্যানুয়াল বা এআইএসসি টেবিলের মধ্যে দেওয়া থাকে। আপনারা যখন কাজ করবেন প্রফেশনালি তখন আপনি কোন ধরনের স্টিল সেকশন নিয়ে কাজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে এই সার্ট থেকে ইউ এর ফর্মুলাগুলো নিয়ে কাজ করবেন। আর যেহেতু আমাদের কোর্সের ক্ষেত্রে বা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য বা আনসার করার জন্য এতগুলা ফর্মুলা কখনোই মনে রাখা সম্ভব না। তাই আমরা যেহেতু স্ট্রাকচারাল স্টিলের মধ্যে সব থেকে বেশি আই সেকশন যেটা সেটাকে ইউজ করি, তাই এখানে আমরা ইউ এর শুধুমাত্র এই একটা ফর্মুলা ইউজ করব, সেটা হলো ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। এই ফর্মুলাটিতে আমরা সব অঙ্ক করবো, সে যেই সেকশনে আসুক না কেন। আর যখন আর কি প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন এই যে এই টেবিলটা পাশে মানে রাখবেন, এই টেবিলটা থেকে যে যে ধরনের সেকশন স্টিল সেকশন ইউজ করা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে ইউ এর ফর্মুলা ইউজ করব। এখন এই ইউ এর যে ফর্মুলাটা দেখলাম যে ইউ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল, এটা দ্বারা কোনটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা প্রথমে বোঝাচ্ছে এক্স বার, যেটা এক্স বার বোঝাইতেছে ডিসটেন্স বিটুইন লোডিং লাইন এন্ড কানেকশন প্লেন। কথাটার মানে হলো এই সিজি অফ টেনশন মেম্বার সেকশন, তার মানে হলো এই যে আমরা এখানে যে প্লেটটা ইউজ করছি
এই যে প্লেটটা ইউজ করছি, এই প্লেটটার সেন্টার অফ গ্র্যাভিটিটাই হলো এক্স বার। সহজ কথায় এটা যদি ধরেন 4 ইঞ্চি হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে এক্স বারের ভ্যালু হবে 2। এক্স বারের ভ্যালু জাস্ট সহজ কথায় হলো এটা যে এই যে টেনশন মেম্বারটার সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে আছে সেটাই হলো এক্স বার। আর এলটা হলো লেন্থ অফ কানেকশন, মানে আমি যে এখানে একটা বোল্ট দিছি, এই বোল্ট দিয়ে আমি কতটুকু লেন্থ কানেক্ট করতেছি সেটাকেই বলা হয় এল। এখানে কিছু পরবর্তী যে এক্সাম্পল আছে সেখানে কিছু ফিগার দেওয়া আছে। যেমন ধরেন এখানে এই প্রবলেমটার কথা যদি বলি, এই প্রবলেমটা দেখেন এখান থেকে এই পর্যন্ত টোটাল 4টা বোল্ট দেওয়া আছে। তাহলে 4টা বোল্ট দিয়ে কতটুকু জায়গা সে কভার করতেছে? এখানে বলা আছে যে এখানে মাঝখানে যে ডিস্টেন্স গুলো প্রত্যেকটাই 3 ইঞ্চি করে, যেখানে লেখা আছে 3 ইঞ্চি ডিস্টেন্স। তার মানে হলো এই ডিস্টেন্সটা 3 ইঞ্চি, এই ডিস্টেন্সটা 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি। তার মানে টোটাল এই যে এখানে যে কানেকশন আছে, বোল্ট কানেকশন আছে, তারা টোটাল 9 ইঞ্চি ডিস্টেন্স কালেকশন মানে কভার করতেছে। তাহলে যদি এই প্রবলেমটা নিতাম তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালু হয়তো ওই 9 ইঞ্চি। আর যদি এক্স বারের কথা বলি, যেহেতু এটা আই সেকশন, আই সেকশনের এখান থেকে আমি জাস্ট ডাইরেক্ট ফিগার দেখে বলতে পারবো না এখানে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে। তাহলে কি করতে হবে? যে এটা করার জন্য আমাদের ওই সেই অ্যানালিটিক মেকানিক্স এর মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হয়। কিন্তু সুবিধাটা হলো স্টেডি স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে সুবিধাটা হলো এরকম কিছু বের করা লাগবে না। আমরা অলরেডি এআইসি টেবিল জানি, এআইসি টেবিলে এরকম সেকশনের জন্য ডাইরেক্ট এক্স বারের ভ্যালু দেওয়াই থাকবে। তো সেখান থেকে আমি এক্স বারের ভ্যালু নিব, আর এই ফিগার থেকে আমি দেখবো যে এখানে কতটুকু লেন্থ কানেকশন দেওয়া আছে। সেই ভ্যালুটা এল এর ভ্যালু হিসেবে কালেক্ট করে নিয়ে আমি ফর্মুলাতে বসাই দিলে ইউ পাবো। ইউ পাইছি, এ এন পাইছি, ইউ পাইছি, এখান থেকে এ এন পাইছি, তাহলে আমি এখানে বসাই দিলে এ ই পাবো। আর এই সাথে এফ ইউ গুণ দিলে আমরা রাপচার ডিসটেন্স, যেটা রাপচার ডিসটেন্সটা পেয়ে যাবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এই ধরেন এখানে তো আমরা জাস্ট সিম্পল একটা প্লেটের মধ্যে এখানে জাস্ট একটা বোল্ট আছে এরকম দেখলাম। আর যদি একাধিক থাকে, যে একজন প্রশ্ন করলো যদি 3-4টা থাকে তাহলে কেমন হবে? সেটারও 2টা কেস থাকে। যদি সবগুলা বোল্ট একই লাইনে থাকে তাহলে একরকম কেস, আর যদি এরকম বোল্ট স্ট্যাগার্ড হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আরেক রকম কেস। এই যে এখানেও দেখানো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো।